শান্তি কোথায়? সহিংসতায়, হিংসায়, প্রতিশোধ পরায়ণতায়, নাকি রিকনসিলেশনের মাধ্যমে শান্তি আনা উচিত একটা দেশে? একটা দেশে আমরা আমাদের পরে অভ্যুত্থান হলো নেপালে আমরা দেখলাম যে নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকেও নির্বাচন করতে দেয়া হলো এবং সেখানে সব থেকে বুদ্ধিমত্তার কাজ যেটা হয়েছে সেটা হচ্ছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নির্বাচন করে জনগণের রায়ে তিনি ছিটকে পড়েছেন। জনগণ তাকে এমনভাবে প্রত্যাখ্যান করেছে যে তার আর ঘুরে দাঁড়ানোর উপায় নেই। কিন্তু তার যদি উল্টাটা হতো, তাকে জনগণের রায়ের মুখোমুখি না করে নির্বাহী আদেশের মুখোমুখি করে তাকে যদি সরিয়ে দেওয়া হতো, তাহলে কিন্তু তার জনগণের মাঝে সফট কর্নার তৈরি করার অপশন থাকতো। নেপাল যে ভুলটা করেনি সেই ভুলটা বাংলাদেশে ডক্টর ইউনূস সরকার করেছে বলে অনেকেই মনে করেন। 24-এর সরকার পতনের পরে, আওয়ামী লীগ পতনের পরে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে এবং আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে যদি দেয়া হতো, তাহলে জনগণের ভোটেই আওয়ামী লীগ প্রত্যাখ্যাত হতে পারত এবং সেটা আওয়ামী লীগের পতনের জন্য চূড়ান্ত একটা বন্দোবস্ত হতে পারত। কিন্তু সেই পথে ডক্টর ইউনূস হাঁটেননি। সেই পথে না হেঁটে বরং আওয়ামী লীগের চাইতে অনেক বেশি অপশাসনের পথে হেঁটে প্রতিশোধ পরায়ণতা, হিংসা, বিদ্বেষ, মব, চাঁদাবাজি এবং দুর্নীতির পথে হেঁটে সুইস ব্যাংকে বিলিয়ন বিলিয়ন ডলার জমা দিয়ে ভিন্ন একটা প্রেক্ষাপট তৈরি করে বরং আওয়ামী লীগকে প্রাসঙ্গিক করে ফেলেছেন। আওয়ামী লীগকে যখন প্রাসঙ্গিক করে ফেলেছেন এবং আওয়ামী লীগ ফেরার দুরন্ত চেষ্টা করছে, এমনকি শেখ হাসিনা ফেরার ঘোষণা একেবারে কংক্রিট, মাস বলে দিচ্ছেন ডিসেম্বরে তিনি ফিরবেন, যখন তাকে ফেরানোর চেষ্টা করে গত 2 বছরে সরকার ব্যর্থ হচ্ছে, তখন তিনি নিজেই ফিরতে চাচ্ছেন। এই যে শেখ হাসিনা সাহসটা অর্জন করেছেন, এই সাহসটা অর্জন হওয়ার পেছনে ডক্টর ইউনূসের কৃতিত্ব মানে প্রায় শতভাগ, এটা বলাই যায়। প্রফেসর ইউনূস চাইলেই নেলসন ম্যান্ডেলার উদাহরণ বাংলাদেশে অ্যাপ্লাই করতে পারতেন এবং নেলসন ম্যান্ডেলা হতে পারতেন। বাংলাদেশে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির একটা রাজনীতি তৈরি করতে পারতেন এবং জনগণ দ্বারা, যাকে তিনি পছন্দ করেন না তাকে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত করার স্কোপ তার হাতে ছিল। সেই স্কোপটা তিনি কাজে লাগাননি, বরং হিংসার চাষাবাদ করতে গিয়ে তিনি শেখ হাসিনার আমলে যতটুকু অপশাসন হয়েছে তার চাইতে বেশি অপশাসনের শাসক হিসেবে নিজেকে পরিচিত করেছেন। তাই প্রশ্ন আবার নতুন করে এসেছে যে রাজনীতিতে সমঝোতা, রিকনসিলেশন, এই ব্যাপারগুলো প্রয়োজন কিনা। বাংলাদেশের রাজনীতিকে অস্থিরতার হাত থেকে বাঁচাতে রিকনসিলেশনের প্রয়োজন আছে কিনা, এই আলোচনা যখন বাংলাদেশে চলছে, সারা বিশ্বে চলছে। এবং আমরা ইন্টারেস্টিংলি দেখলাম যে মানে গত রাতে হিন্দুস্তান টাইমস, ভারতীয় গণমাধ্যম, তারা এই ব্যাপারে একটা লেখা লিখেছে এবং তারা বলছে যে বাংলাদেশে ঢাকার উচিত রিকনসিলেশনের পথে যাওয়া, হিংসার পথ ছেড়ে মানে ঐক্যের পথে যাওয়া এবং রাজনৈতিক রিকনসিলেশনের মাধ্যমে ক্ষমা চাওয়া, যার যতটুকু অপরাধ সেই অপরাধের মানে বিচার করা এবং সেটাকে বৃহৎ আকারে না নেওয়া, দল আকারে না নেওয়া, এই ব্যাপারগুলো তারা বলার চেষ্টা করছে। কি বলছে তারা? মাঠের বাস্তবতা কি? বাংলাদেশে আমরা যারা মানে ডিসিশন মেকার, তারা সেই ভাবনাটা ভাবছি কিনা, চলুন একটু ভেবে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম রাজনীতিতে রিকনসিলেশনের কথা, যে কথাটা গত 2 বছর ধরেই আলোচনা হচ্ছে এবং ডক্টর ইউনূসের সময় থেকে আলোচনা হচ্ছে। ডক্টর ইউনূস যেটা করতে পারতেন কিন্তু করেননি, ঠিক উল্টা কাজটা করেছেন। এখন আলোচনা আবারও চলছে এবং শেখ হাসিনার সাম্প্রতিক রয়টার্সের যে সর্বশেষ সাক্ষাৎকার, তিনি ডিসেম্বরে ফিরছেন, এই ঘোষণার পরে আবারও নতুন করে আলোচনা হচ্ছে। তাহলে কি রিকনসিলেশন বা সমঝোতার কোনো ঘটনা ব্যাকডোরে অলরেডি হয়ে গেছে? এই প্রশ্ন কিন্তু উঠছে। সমঝোতা আদতে আওয়ামী লীগের সঙ্গে বাংলাদেশের মানে রাষ্ট্রপক্ষের কিংবা সরকার পক্ষের হয়ে গেছে কিনা, সেই প্রশ্ন সঙ্গত কারণেই উঠছে। হিন্দুস্তান টাইমস বলছে ঢাকাকে রিকনসিলেশনের পথে যেতে হবে, যাওয়া উচিত। কি বলছে হিন্দুস্তান টাইমস? তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে ঢাকা শুড থিঙ্ক অফ পলিটিক্স অফ রিকনসিলেশন। সেখানে তারা বলছে ঢাকার উচিত সমঝোতার রাজনীতির কথা ভাবা।
এই লেখাটা যখন আমরা প্রকাশিত হতে দেখছি, এই লেখাটা লিখেছেন অভিনাশ পালিওয়াল। অভিনাশ পালওয়াল এই লেখাটা লিখেছেন। এই লেখায় তিনি মূলত যেটা বলতে চাচ্ছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছেন যে তিনি এবছরের ডিসেম্বরে ঢাকায় ফিরবেন। তিনি জোর দিয়ে বলেন, ফিরে এলে তারা আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি হত্যাও করতে পারে, তবুও আমাকে যেতেই হবে। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত, নির্বাসনে থাকা এবং অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন সত্তরোর্ধ্ব স্বৈর শাসক কেন এমন এক দেশে ফিরতে চাইবেন যেখানে তিনি এখনো ব্যাপকভাবে নিন্দিত? এই প্রশ্ন তিনি করছেন। কারারুদ্ধ অনুগতদের প্রতি সহানুভূতি প্রকাশ করা ছাড়াও হাসিনার ফেরার আরও একটি জোরালো কারণ রয়েছে। মৃত্যু যদি আসে, আমি চাই তা আমার নিজের মাটিতেই আসুক, যেখানে আমার বাবা মা সমাহিত এবং যেখানে তাদের রক্ত ঝরেছে। তিনি যে নির্বাসনে থাকতে চান না তা বোধগম্য, তবে 6 মাসের এই নোটিশের পেছনের কারণটা ততটা স্পষ্ট নয়। এর আগে বা পরে ফিরছেন না কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। 6 মাসের এই টাইমটা দিলেন কেন? এর পেছনে কারণটা কি? কি কি কাজ এখনো করতে বাকি, যেগুলো তিনি শিডিউল করে রেখেছেন? হাসিনার এই ঘোষণা ঢাকার রাজনৈতিক অন্তঃস্রোত উন্মোচনের একটি সুযোগ এনে দিয়েছে। শুরু করা যাক তার দল আওয়ামী লীগ দিয়ে। দলটি এখনো নিষিদ্ধ এবং ফেব্রুয়ারির নির্বাচনে ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কাছে তাদের ভোটার ভিত্তির একটি বড় অংশ হারিয়েছে। দলটির এখনো বিক্ষুব্ধ কিছু সমর্থন রয়েছে, কিন্তু মূলধারার রাজনীতিতে ফেরার কোনো স্পষ্ট পথ নেই। এই নেতারা হয় কারারুদ্ধ, নয়তো নির্বাসনে, অথবা জামিনে মুক্ত। এটি হাসিনার প্রতি অনুগতদের এবং সংস্কারপন্থীদের মধ্যে একটি বিভেদ তৈরি করেছে। একদিকে রয়েছেন হাসিনার চেয়ে দল ও আদর্শে বেশি বিশ্বাসী সংস্কারপন্থীরা। যদিও উভয় পক্ষই আওয়ামী লীগের প্রত্যাবর্তন চায়, তবে বিএনপি সংস্কারপন্থীদের পুনর্বাসনের ব্যাপারে বেশি আগ্রহী, কারণ তাদের কম হুমকি স্বরূপ বলে মনে করেন। অর্থাৎ আওয়ামী লীগের মধ্যেই যারা মানে সংস্কারপন্থী কিংবা আওয়ামী লীগের বাইরে যারা সংস্কারপন্থী, তাদের দিকে বিএনপির ঝোঁক আছে। গোটা আওয়ামী লীগ, শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের চাইতে এই সংস্কারপন্থীরা অনেক বেশি নীরব, এই দাবি করা হচ্ছে। নীরব না, নিরাপদ। কারারুদ্ধ সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এবং আইনমন্ত্রী আনিসুল হক যদি অনুগত হন, তবে অপেক্ষাকৃত তরুণ সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী একজন সংস্কারপন্থী। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এবং বিএনপি উভয়ই নির্বাচনে চৌধুরীর নেতৃত্বে একটি সংস্কারকৃত আওয়ামী লীগকে স্বাগত জানিয়েছিল। অর্থাৎ সাবের হোসেন চৌধুরীর কথা বলা হচ্ছে। চৌধুরী যে তা করেননি, তার কারণ জামাত ইসলামী এবং ন্যাশনাল সিটিজেন পার্টির প্রতিরোধের চেয়ে অনুগতদের প্রতিশোধের ভয়ই বেশি। সুতরাং আওয়ামী লীগের মানে সাবের হোসেন চৌধুরীও তিনি ভয় করেছেন যে এই জামাত এনসিপির চাইতেও বেশি তার জন্য বিপজ্জনক হবে আওয়ামী লীগের শেখ হাসিনার যারা অনুগত সেই শক্তিটা। কারণ তিনি যদি সংস্কারপন্থী হিসেবে আলাদা একটা আওয়ামী লীগ হিসেবে আত্মপ্রকাশ করার চেষ্টা করেন, তাহলে আওয়ামী লীগ যে মূল ধারা, সেই ধারার রোষানলে এমনভাবে পড়বেন যেটা তার অনেক বিপদ বাড়িয়ে দেবে। এখানে বলা হচ্ছে যে সুতরাং আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার বিএনপির সাম্প্রতিক সিদ্ধান্তের উদ্দেশ্য হল অনুগতদের কোণঠাসা করা এবং সংস্কারপন্থীদের জন্য দরজা খোলা রাখা। অর্থাৎ সাবের হোসেন চৌধুরীদের মতো যারা সংস্কারপন্থী বলে দাবি করা হয়, তাদের জন্য দরজা খোলা রাখা এবং শেখ হাসিনার অনুগতদের পথ আরও বেশি কঠিন করে দেয়া। হাসিনা বোঝেন যে তিনি যতদিন নির্বাসনে থাকবেন, এই বিভাজন ততই বাড়বে। অর্থাৎ তিনি এই হিন্দুস্তান টাইমস থেকে দাবি করা হচ্ছে এই রিপোর্টটা কোনোভাবে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পক্ষে যাওয়া রিপোর্ট না। এটা হিন্দুস্তান টাইমসের জায়গা থেকে আওয়ামী লীগের একটা বড় দুর্বল পয়েন্ট নিয়ে এরকম একটা লেখা প্রকাশ করা, এটা অনেকেই হয়তো প্রত্যাশা করেননি। অনেকে এই লেখাটাকে পুরোপুরি আওয়ামী লীগ বিরোধী লেখা মনে করতে পারেন, যে যার মতো করে মনে করতে পারেন। কিন্তু এই লেখা নিয়ে আলোচনা করার মূল জায়গাটা হচ্ছে যে শেখ হাসিনার ফেরার সিদ্ধান্ত হিন্দুস্তান টাইমসের মতে, তার লেখকের মতে এই কারণে যে যদি তিনি না ফেরেন, তাহলে সংস্কারবাদীদেরকে দিয়ে আওয়ামী লীগের রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটা ভার্সন তৈরি করে আওয়ামী লীগকে ভাঙার যে চূড়ান্ত নকশা, সেটা হাতে নেওয়া হতে পারে। বরং তার নির্বাসন ছেড়ে দেশে ফিরলে সেটা হবে না এবং সেই প্রক্রিয়াটা তিনি আটকে দিতে পারবেন। তিনি যেমন ভাবছেন যে ওই প্রক্রিয়াটা তিনি আটকে দিতে পারবেন, তেমনি সরকার কিংবা সরকারের মিত্র শক্তি তারাও তো
ভাববে যে শেখ হাসিনার এই ফেরার প্রক্রিয়াটাকে কিভাবে আটকে দেওয়া যায়। যদিও সরকার থেকে বারবার বলা হচ্ছে যে ওয়েলকাম জানানো হবে, বিদেশি আইনজীবী তিনি নিয়োগ দেন, এটা করা হবে, মানে ইনসাফ করা হবে, স্বচ্ছ বিচার করা হবে, কিন্তু আত্মসমর্পণের সুযোগ দেওয়া হবে না। দেশে ফেরা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে। তিনি নিজে গিয়ে যে আদালতে আত্মসমর্পণ করবেন সেটা করা হবে না, সেটা সংসদে স্পষ্ট করা হয়েছে। এই যে বাস্তবতা, এই বাস্তবতায় দাঁড়িয়ে কি আমরা বলতে পারি যে মানে রাজনীতির স্বার্থে বাংলাদেশে এখন রিকনসিলিয়েশনের একটা প্রয়োজন দেখা দিয়েছে? রিকনসিলিয়েশন হয়তো অনেক ছোট ছোট অপরাধকে ওভারলুক করেই আগাতে হয়, সেখানে ছোট ছোট ছাড় দিতে হয়, এবং ছোট ছোট ছাড় দেওয়ার ফলে যদি একটা সম্প্রীতি তৈরি হয় তাহলে সেটা রাজনীতির জন্য ভালো। কারণ দীর্ঘমেয়াদী প্রতিহিংসার রাজনীতি যে কাউকে যে কোনো সময় আক্রান্ত করতে পারে। আজকে একটা পক্ষকে আক্রান্ত করছে, কালকে যারা আক্রমণ করছে তাদেরকে আক্রান্ত করতে পারে, এটাই বাস্তবতা। যেমন আমরা একেবারে প্রকাশ্য উদাহরণ হিসেবে বলতে পারি যে ডক্টর ইউনূসের আমলে যারা একচ্ছত্র আধিপত্য নিয়ে মব করেছে, দেশে মব প্রতিষ্ঠিত করার প্রতিষ্ঠিত করেছে, তাদের মানে ডক্টর ইউনূসের সরকারের অবসান যখন হয়েছে তখন আমরা দেখেছি কখনো কখনো মব তাদের দিকে ধেয়ে যাচ্ছে, কখনো কখনো ডিম তাদের দিকে ধেয়ে যাচ্ছে। সুতরাং আপনি যখন কাউকে আক্রান্ত করবেন, আপনি যে পরবর্তীতে আগামীকালকে আক্রান্ত হবেন না এই গ্যারেন্টি কিন্তু নাই। এই গ্যারেন্টি থেকে বাঁচার একমাত্র উপায় রিকনসিলিয়েশন এবং সৌহার্দ্য সম্প্রীতির রাজনৈতিক পরিবেশ, যেটা নেলসন ম্যান্ডেলা করে দেখিয়েছিলেন দক্ষিণ আফ্রিকায়, যেটা ডক্টর ইউনূস করতে পারতেন, এবং ডক্টর ইউনূস সেরকমই একটা ফিগার, নেলসন ম্যান্ডেলার মতো একটা ফিগার, কিন্তু সেটা তিনি করেননি। বরং তার ব্যক্তি প্রতিশোধ, শেখ হাসিনার উপরে তার যে রাগ, আওয়ামী লীগের উপরে তার যে রাগ, হ্যাঁ আমাকে 6 তলায় কোর্টে হেঁটে উঠিয়েছে, লিফট বন্ধ করে হেঁটে উঠিয়েছে, আমি এত বয়স্ক একজন মানুষ, সুতরাং আমি আদালত চত্বরে আওয়ামী লীগ নেতাদের উপরে মব করাবো, তাদের দিকে ডিম ছুঁড়ে মারবো, তাদেরকে লাথি ঘুষি মারবে জনগণ গিয়ে, এই কাজটা আমি করব। এই থিওরিটা ভুল থিওরি ছিল, এবং এই থিওরিটা যে ভুল থিওরি ছিল, সামনে আরও প্রমাণের অপেক্ষা হয়তো আমাদের করতে হবে। তাহলে আমরা কি চাই? আমরা রাজনৈতিক সমঝোতা চাই, এবং সেই সমঝোতার কথা যখন আসছে তখন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিচ্ছেন, সাহসটা কোথায় থেকে পাচ্ছেন? সাহসটা কি ভারত, সাহসটা কি আমেরিকা, রাশিয়া, চীন, নাকি মূল সাহসটা বাংলাদেশেরই কোনো একটা পক্ষের সঙ্গে রাজনৈতিক সমঝোতা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।